তো আজকে কিন্তু তোমাদের জন্য আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হলো আজকে আমরা পিরিয়ডিক টেবিল পড়বো। পিরিয়ডিক টেবিল কেন পড়বো? পিরিয়ডিক টেবিল যেহেতু সামনে এনটিপিসি আছে এবং রেলে গ্রুপ ডি আছে, টেকনিশিয়ানের পরীক্ষা তো হয়ে গেল। এছাড়াও ধরো তোমার বিসিএস এর কিন্তু সায়েন্সের পার্ট যেন প্রতি বছর কঠিন আসছে, সেই সব চিন্তা ভাবনা করে। এছাড়াও সামনে এমবিআই আছে, তারপরে আইডিও যেটা হলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আছে, সেই সব কথা চিন্তা করে কিন্তু আমি এই ভিডিওটা এনেছি পিরিয়ডিক টেবিল। আর সব থেকে বড়ো কথা হলো আমি মেন এনটিপিসির জন্য তো খুবই ইম্পর্টেন্ট। এনটিপিসি তো জানো প্রচুর ছেলে পরীক্ষা দিচ্ছে, এনটিপিসি কিন্তু একটা ভালো জব প্রোফাইল আছে। এনটিপিসি যদি তুমি মোটামুটি যদি কাছাকাছি পেয়ে যাও যদি, হ্যাঁ, তাহলে তো খুব ভালো জব প্রোফাইল, ভালো টাকা মাইনা, ভালো টাকা জব প্রোফাইল। আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ, কেন তোমরা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার ভিডিওটা লাইক করার জন্য। আজকে আর বেশি না বলে আমি কিন্তু শুরু করি আজকে। দেখো, পিরিয়ডিক টেবিল জানার আগে আমরা পিরিয়ডিক টেবিল কেন বানিয়েছি, প্রথমত হলো পৃথিবীতে অনেক ধরনের মৌল আছে। এখন এই মুহূর্ত অব্দি 118টা মৌল পাওয়া গেছে, এবং এই মৌলগুলোর তুমি 118টা মৌল, যেরকম আমরা যেরকম বায়োলজিতে পড়েছিলাম যে ক্লাসিফিকেশন, হ্যাঁ মনে আছে তো, যে অ্যানিমেল ক্লাসিফিকেশান, তারপর প্ল্যান্ট ক্লাসিফিকেশান, হ্যাঁ কেন করেছিলাম যে এত ধরনের বৈচিত্র্য প্রাণী, এত ধরনের বৈচিত্র্য মৌল আছে, তাদের বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে। তা তুমি কি সবার কি ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য মনে রাখবে? যে ধরো একটা এ মৌলের এই বৈশিষ্ট্য, বি মৌলের, তা ওই 118খানা লোকের যদি বৈশিষ্ট্য মনে রাখতে হয় তা তোর মাথা খারাপ হয়ে যাবে। এর জন্য আমরা ভারতেরও যদি বিভিন্ন রকম মানে উদ্ভিদের বৈচিত্র্য আছে, আমরা কি ওরকম করে মনে রেখেছি? আমরা মনে রেখেছি এরকমভাবে যে ধরো ট্রপিক্যাল রেন ফরেস্ট বা ডেসিডুয়াল ফরেস্ট বা হিলি ফরেস্ট, হ্যাঁ, তারপরে ধরো তোমার থ্রন ফরেস্ট, হ্যাঁ, এরম করে মনে রেখেছি। ঠিক এরমই আমাদের যখন এই মৌলগুলোকে কী করে মনে রাখবো, তাদের বৈশিষ্ট্য কোন মৌলগুলো কীরম হয়, সেইটার জন্য বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন রকম মত দিয়েছিল। তা অনেক আছে এরকম, অনেক বৈজ্ঞানিক অনেক মত দিয়েছিল, কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বেশি মোটামুটি আসে, আমি সেগুলোই বলতে চাইছি। দেখো, প্রথমে ত্রয়ী সূত্র, যেটা ল অফ ট্রেয়াড, ঠিক আছে, এইটা কিন্তু প্রথম দিয়েছিল ডোভেনিয়ার, হ্যাঁ, যেটা হলো JW ডোভেনিয়ার কিন্তু এই সূত্র দিয়েছিল। উনি কি বলেছিল যে তিনটে যদি মৌল থাকে, তিনটে মৌলর, আমি একটু বড় করছি দেখো বুঝতে পারবে, তিনটে মৌলকে যদি তুমি নাও, তিনটে মৌলর মধ্যে প্রথম আর তৃতীয় মৌল, আমি সব উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। প্রথম আর তৃতীয় মৌলের কিন্তু দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদের, প্রথম আর তৃতীয় মৌল, প্রথম মৌল ধরো এখানে একটা এ মৌল আছে, একটা বি মৌল আছে, একটা সি মৌল আছে, তা ঠিক আছে, বুঝলে? এইবার হলো এই এ মৌল বি মৌলের যে পারমাণবিক গড়, মানে এদের যদি পারমাণবিক গুরুত্বের গড় করো, তাহলে ধরো এ আর সি এর যদি পারমাণবিক গুরুত্বের গড় করি আমি, হ্যাঁ, তাহলে বি এর পারমাণবিক গুরুত্ব পাওয়া যাবে। অর্থাৎ বলতে হচ্ছে এরম করে আমি সাজাতে চেয়েছিল। তো এরম করে সব কিন্তু সাজানো যায়নি, এরম করে সব সাজানো যায়নি, তিনখানা মৌলকে সাজানো হয়েছিল, তারপর থেকে তিনটে, মানে কি মোট তিনটে সেট এরকম 3 থেকে 4টে সেট সাজানো গেছিলো। আমি 3টে সেটের কথা আমি এই মুহূর্তে জানি। যেমন ধরো লিথিয়ামের 7 হয় পারমাণবিক গুরুত্ব, হ্যাঁ, আর হ্যাঁ পটাশিয়ামের হলো 39। তো এদের দুজনের যোগ করলে 46 হয়, 46কে 2 দিয়ে ভাগ করলে হলো 23 হয়। 23টা আবার সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব। তাহলে সোডিয়াম এদের মাঝখানে এরকম করে সাজিয়েছিল। এছাড়াও আছে ক্যালসিয়াম, হ্যাঁ, স্টেরিয়াম, হ্যাঁ, যেরকম ক্যালসিয়াম একটু মুছছি দেখো ভালো করে, ক্যালসিয়ামকে CA দিয়ে লিখলাম, ক্যালসিয়াম, এবং স্টেরিয়াম যেটা হলো এই SR দিয়ে লিখছি, এবং আর একটা মৌল হলো, হ্যাঁ, আর একটা মৌল ক্যালসিয়াম, আর বেরিয়াম, হ্যাঁ, বেরিয়াম। এদের যদি গড় করা হয়, হলে দেখা যাবে যে এদের দুজনের এই ক্যালসিয়াম আর বেরিয়ামের গড়ের পারমাণবিক গুরুত্বের গড় হলো স্টেরিয়ামের, ঠিক আছে, টেনসিয়াম হবে, হ্যাঁ, স্টেনসিয়ামের, ঠিক আছে। এবং আর একটা পাওয়া যায়, দেখা যাচ্ছে যে তোমার ক্লোরিন আর আয়োডিনের যদি গড় করো, তাহলে হ্যাঁ ব্রোমিনের, ক্লোরিন আর আয়োডিনের গড় করলে কিন্তু ব্রোমিনের পারমাণবিক গুরুত্ব যদি গড় করো, তাহলে ব্রোমিনের পারমাণবিক গুরুত্ব পাবে। এরকম করে 3টে সেট, আর একটা সম্ভবত আর একটা সেট ছিল, ওটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। এরকম করে 3টে সেট সাজাবে, তার জন্য পুরো কিন্তু মানে পিরিয়ডিক টেবিল সাজেনি, তার জন্য এই ত্রয়ী সূত্রটা ফেলিওর হয়। ত্রয়ী সূত্র ফেলিওর পর কি আসে?
তো ওই সূত্রের পর ফেলিওর পর এইটাও ইম্পর্টেন্ট, যেগুলো অখণ্ড গুণিতকের সূত্র বা একেবারে রুলস অফ ইন্টিজার মাল্টিপল। রুলস অফ ইন্টিজার মাল্টিপল, দেখছো রুলস অফ ইন্টিজার মাল্টিপল, এইটা করে হলো হ্যাঁ প্যাটেন কাফার। হ্যাঁ প্যাটেন কাফার কিন্তু এই সূত্রটা আনেনি, বলেছিল যে যে যাদের পার্থক্য মানে এরকম বলতেছে যে পারমাণবিক গুরুত্বের পার্থক্য যাদের গুণিতকে, হ্যাঁ 8-এর গুণিতকে, তাদের কিন্তু সবার হলো মানে একই রকম হবে, ঠিক আছে। এই পারমাণবিক গুরুত্বের পার্থক্য যার 8-এর গুণিতকে সবার হলো এই মানে সাদৃশ্য হবে, একই রকম দেখতে। যেমন অক্সিজেনের জানো অক্সিজেনের 16, আচ্ছা। তারপরে হলো অক্সিজেনের পর হলো তোমার হলো যেটা করে সেলিয়াম, এসি দিয়ে সেলিয়াম, হ্যাঁ সেলেনিয়াম, এই সেলেনিয়ামের কিন্তু 32, দেখো এদের পার্থক্য 16কে 8-এর গুণিতকে। এবং সেলিয়ামের পর আছে হ্যাঁ এটা করে টি, এটা হলো সম্ভবত নাম হলো টেলুরিয়ামের হলো টেলুরিয়াম সম্ভবত 80 মনে হয় টেলুরিয়ামের, আমি ভুল বললাম। এখানে হলো সালফার হবে, এই অক্সিজেনের 16, সালতাই ভাবছি মিলছে না কেন, সালফারের হলো 32, আর তোমাদের যেটা বললাম সেরিলিয়াম, হ্যাঁ সেরিলিয়ামের হলো সম্ভবত 80। দেখো প্রত্যেকের পার্থক্য কিন্তু দেখো এই 16 থেকে যদি 32 বিয়োগ করো 16 আসছে, আবার যদি 80 থেকে যদি 32 বিয়োগ করো দেখো এইটারও কিন্তু তোমার মোটামুটি গুণিতক দেখো 48 আসছে, মানে 8-এর গুণিতকে 16, 8-এর গুণিতক 48, 8-এর গুণিতক, এই পার্থক্যটা কিন্তু 8-এর গুণিতকে। তাহলে বলছিল এদের নাকি সাদৃশ্য হবে, যাদের এই পারমাণবিক গুরুত্বের পার্থক্যটা 8-এর গুণিতকে তারা একই রকম দেখতে হবে, কিন্তু সবার এরকম হচ্ছে না। তাই এই সূত্রটাও ফেলিওর, মানে এই সূত্রটাও আমরা নেয়নি, এই সূত্রটাও ফেলিওর দেখা দেয়। এরপরে যেটা একটা ইম্পর্টেন্ট, আমি এসএসসিতে আসতে দেখেছি, এইটা হয়তো আমি এখানে লিখিনি, আমি একটু ভুলে গেছি এটা লিখতে, যেটা হলো হ্যাঁ এল এটা লিখে রাখতে হবে, মেয়ার MEYR। এল মেয়ার কি করেছিল আমি একটু বলে দিই, একটা সাদা পেজ নিয়ে তারা বলে দিই। এই ঠিক আছে দাঁড়া, এল মেয়ারই তো, হ্যাঁ এল মেয়ারই হবে, এল মেয়ার কি করেছিল, এল মেয়ার একটা জিনিস বলেছিল যে এরম ধরো এরকম একটা গ্রাফ এঁকেছিল। গ্রাফে কি করেছিল উনি, হ্যাঁ এটা হলো অ্যাটমিক, এটা লিখে রাখতে পারো, এটা কিন্তু দেয়ও অনেক সময়, হ্যাঁ অ্যাটমিক ভলিউম কার্ভ করেছিল, অ্যাটমিক ভলিউম কার্ভ, এটা আসতে পারে অ্যাটমিক ভলিউম কার্ভ কে ডিরাইভ করে, এটা এল মেয়ার, সরি আসলে একটু ঠান্ডা লেগেছে তো। তাহলে এইটাও কিন্তু মানে ইনি কি করেছিল যে ইনি হলো এই গ্রাফের মাধ্যমে মানে এদের ভলিউম আর অ্যাটমিক মানে অ্যাটমগুলোর ভর আর ভলিউমটাকে গ্রাফের মাধ্যমে প্লট করে গ্রাফের মধ্যে বোঝাতে চেয়েছিল যে অ্যাটমগুলোর চরিত্র কেমন। এটা অতটা পুরোপুরি সাকসেস পায়নি, ঠিক আছে। তা এটাও ফেলিওর হয়। তারপরেরটা যাই দেখি, তারপরে কি আছে দেখি, আচ্ছা দাঁড়াও এটা পড়ে যাচ্ছি, এটাও পড়ে যাচ্ছে, আমি এই স্লাইডগুলো আগে নিয়ে নিচ্ছি। আচ্ছা সরি, এইটা দেখো, এইবার এসছে অষ্টক সূত্র। অষ্টক সূত্রটা কি বলে দিচ্ছি, অষ্টক সূত্রটা কি। আচ্ছা দেখো অষ্টক সূত্র বলেছে, নিউল্যান্ড বলে একজন বৈজ্ঞানিক ছিল, নিউল্যান্ড কি করেছিল, এই ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে, মানে ক্রমবর্ধমান আস্তে আস্তে যার পারমাণবিক গুরুত্ব আস্তে আস্তে বাড়ছে, এই অনুসারে প্রত্যেক অষ্টম মৌলটি তার মানে পূর্ববর্তী যে অষ্টম মৌল তার সঙ্গে পুনরাবৃত্তি ঘটবে। মানে ধরো 1 2 3 4 5 6 7 8, যেই তুমি 9 নম্বরে যাচ্ছ, এই 9 নম্বর আর 1 নম্বরের মধ্যে কিন্তু সাদৃশ্য পাবে, মানে 9 নম্বর মৌল আর 1 নম্বর মৌলের মধ্যে সাদৃশ্য পাবে। এইটা অষ্টক বলেছিল নিউল্যান্ড। এবং অনেকটা ওই আমাদের গানের সারেগামা প্রাধানিসার যে সুর, ওই সুরের মিলের সঙ্গে কিন্তু মানে মিলিয়ে ইনি এটা করেছিল। এইটা প্রথম মিলেছে, কিন্তু পরবর্তীকালে সবকটা মেলেনি, তাই এটাও ফেলিওর দেখা যায়। এইটাও মানে পুরোপুরি সর্বজ্ঞ অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে। আমি দেখো উদাহরণ দিয়ে বুঝি, লিথিয়াম, হ্যাঁ বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তাহলে এখানে 1 2 3 4 5 6, তারপরে এলো ফ্লুরিন 7, ঠিক আছে। ফ্লুরিনের পর গেছে দেখো সোডিয়াম, এই 8, ঠিক আছে। 1 2 3 4 5 6 7, 7 ফ্লুরিন। আর হলো এখানে একটা জিনিস কি মিলবে এখানে, হ্যাঁ
ফ্লুরিন হলো, ফ্লুরিনের পর ফ্লুরিন এবং হলো দেখো 8তম মৌল, তাহলে এখানে তার 8তম মৌল কি সোডিয়াম। তাহলে সোডিয়ামের সঙ্গে কিন্তু লিথিয়ামের আমরা কিন্তু সমধর্মী হবে। কেন বলছে অষ্টম মৌলটি, প্রতি অষ্টম মৌলটি তার মানে ওই পুনরাবৃত্তি করবে, মানে এই অষ্টম মৌল মানে এটা এই যে লিথিয়ামের পর যে অষ্টম মৌল সোডিয়াম আছে, সোডিয়ামের সঙ্গে লিথিয়ামের কিন্তু সাদৃশ্য দেখা দেবে। এটাই কিন্তু অষ্টক সূত্র। তোমাদের অত কিছু মানে বোঝানোর জন্য জাস্ট বললাম, তোমাদের মনে রাখতে হবে অষ্টক সূত্র কে দিয়েছে এবং এরম করে তোমাকে সংখ্যা বলে দেবে যে এর মধ্যে এরম করে লিখে দেবে বলে এইটার মধ্যে অষ্টক সূত্র অনুযায়ী কার ধর্মের মিল পাচ্ছে। তখন তোমরা 8 নম্বর এরকম 1 2 3 4 করে যে 8 নম্বর মৌলটা আসবে বলবে এইটা এরকম করে এমসিকিউ দিতে পারে। এই জন্য আমি বোঝালাম এই ব্যাপারটা যে এখানে লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে সহধর্মী, এরা মানে সমধর্মী, ঠিক আছে, একই রকম। এই সব কিছুর পর যাকে আমরা পিরিয়ডিক টেবিলের জনক বলি সে হলো আমাদের মেন্ডেলিভ, ঠিক আছে। মেন্ডেলিভ কিন্তু পিরিয়ডিক টেবিলের কেন জনক বলি তাও বলছি। উনি কিন্তু 1869 সালে এই পিরিয়ডিক টেবিলটা দেয় এবং এই 1872 সালে ওনার এক জার্মানি পত্রিকায় এই পিরিয়ডিক টেবিলটা প্রকাশিত হয়। এবার কেন ওনাকে জনক বলি, উনি হয়তো ওই পিরিয়ডিক টেবিলটা পুরোপুরি অ্যাকসেপ্টেবল না, এরপরে এসে আধুনিক পিরিয়ডিক টেবিল, হ্যাঁ আধুনিক পর্যায় সারণী, কিন্তু উনি অনেকটাই ডিরাইভ করে ফেলেছিল পিরিয়ডিক টেবিল কীরকম হবে বা ভবিষ্যতে কোন কোন মৌল আসবে, প্রায় পুরো ধারণাটাই দিয়ে গেছিলো। কিছু কিছু জায়গায় ফল্ট ছিল বলে এটাও অ্যাকসেপ্টেবল হয়নি, পুরো ধারণাটাই দিয়ে গেছিলো। এই জন্য তাকে কিন্তু পর্যায় সারণীর জনকও বলা হয়। এটা মনে রাখবে, এটা বলো ফাদার অফ পর্যায় মানে ফাদার অফ পিরিয়ডিক টেবিল কেবল, তখন কিন্তু আমাদের মেন্ডেলিভ দিতে হবে, ঠিক আছে। এখানে কিছু জানতে হবে। সেই সময় পিরিয়ড ছিল, পিরিয়ড কোনটা ধরো এরকম করে পিরিয়ডিক টেবিল তোমরা দেখাচ্ছি, পিরিয়ডিক টেবিল আমি এখানে আছে হয়তো, এই যে দেখাচ্ছি, এটা তো আধুনিক। এই যে এইগুলোকে বলে হলো পর্যায়, এটা 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায়, এটা 3, এটা কিন্তু মেন্ডেলিভের সময় পিরিয়ডিক টেবিল 4 5 6, হ্যাঁ এখানে 7 হবে, দাঁড়াবে এই সরি এটা 1 হবে, আমি এটা ভুল লিখলাম। এই হাইড্রোজেন 1 2 3 4 5 6 7। তাহলে এই প্রশ্ন আসছে যে মেন্ডেলিভ পিরিয়ডে কটা পর্যায় ছিল। এই একটা পর্যায়, দুটো পর্যায়, 3টে 4টে 5টা 6টা 7টা পর্যায় ছিল। আর কটা গ্রুপ ছিল, গ্রুপ এইটা সময়, গ্রুপ বা শ্রেণী এইটা, হ্যাঁ এই যে এগুলো গ্রুপ, এখানে দেখো 8খানা আছে। তাহলে এই প্রশ্নটা কিন্তু আসে যে কটা গ্রুপ ও কটা পর্যায় ছিল। আমি এটা এখানে লিখেও দিয়েছি, তোমরা দেখতে পারো। এই যে 7টা পিরিয়ড 8টা পর্যায় ছিল, 1 থেকে 8 অবধি ছিল। এবং এই নিষ্ক্রিয় গ্যাস কিন্তু তখনও আবিষ্কার হয়নি, ঠিক আছে। তোমরা ভেবে নিও না যে 8 নম্বর পর্যায়ে যে তোমার নিষ্ক্রিয় গ্যাস করেছিল মানে রেখেছিল, এরকম না। ওনার পিরিয়ডিক টেবিলে কিছু গুরুত্ব আমি যেটা বলে দিই, উনি পিরিয়ডিক টেবিলে কেন অ্যাকসেপ্টেবল, উনি পিরিয়ডিক টেবিলে কিছু ভবিষ্যতে কোন মৌল আসতে পারে সেইটা কিন্তু উনি বলে গেছিল যে ভবিষ্যতে এই মৌলগুলো আসতে পারে। যেমন বলছি, এটা কিন্তু তোমাদের এমসিকিউ অনেক এসছে, এমসিকিউ আগের বারও এসছে, আমি দেখেছি প্রত্যেকবারই এসে একা বোরন বলে একটা মৌল রেখে গেছিল, হ্যাঁ যেটা পরবর্তীকালে স্ক্যান্ডিয়াম, ঠিক আছে। একা বোরন বলে যে স্ক্যান্ডিয়াম বলে একটা মৌল রেখে গেছিল, যেটার নাম হলো স্ক্যান্ডিয়াম, উনি নাম দিয়েছিল একা বোরন, যেখানে লিখে দিয়েছে দেখো বোরন। আচ্ছা, উনি একা অ্যালুমিনিয়াম বলেছিল, যার নাম পরে দিয়েছিল গ্যালিয়াম, যার পরে নাম হচ্ছে গ্যালিয়াম, ঠিক আছে, গ্যালিয়াম। উনি একা সিলিকন বলে গেছিল, এর পরে নাম হচ্ছে জার্মেনিয়াম, ঠিক আছে। এইটা কিন্তু তোমাকে এমসিকিউ দিতে পারে যে একা বোরন বলে যে নাম করেছিল সেটা পরবর্তীকালে নাম কি হয়, এটা মনে রাখার জন্য একা বোরন। দেখো বোর কখন হচ্ছে, তুমি যখন স্ক্যান করতে যাচ্ছ, তো কেউ ধরো স্ক্যান করতে গেছে, যে সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান করতে গেছে, তখন কি হচ্ছে, তখন তাকে তো একাই ওই রুমে ঢুকতে হবে, তো একা ঢুকলে কি বোর হবে, তাই বোরনের বোর আর স্ক্যান্ডিয়ামের স্ক্যান, এরকম করে মনে রাখবে। আচ্ছা, দেখো একা অ্যালমোনিয়ামের আর গ্যালিয়ামের গ্যাল, মানে গ্যাল, ঠিক আছে, এরকম করে মনে রাখতে পারো। আচ্ছা, সিলি আর জার্মেনিয়াম, তুমি যদি সিলি মিস্টেক করো তোমার ভেতরে জাম ঢুকে যাবে, জাম মানে জীবাণু ঢুকে যাবে, তাই একা সিলিকন আর জার্মেনিয়াম মানে একা জার্মেনিয়াম, ঠিক আছে। এইটা কিন্তু আমি এমসিকিউ অনেক আসতে দেখেছি, তোমরা কিন্তু এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। এবার মনে রাখতে পারো, তোমাদের মনে রাখার জন্য এই ট্রিকগুলো বলছিলাম, আর কিছুই না। তোমরা এখানে দেখতে পারো যে বোরন, জুম করে দেখতে পাচ্ছ, দেখো আমি দিয়েছি যে একা বোরন, ঠিক আছে। তারপরে দেখো দিয়েছি, দাঁড়াও, কি রে 1 মিনিট, এটা আবার কি হলো রে।
হ্যাং হয়ে গেল কি? আচ্ছা হয়েছে, ঠিক আছে বাবা, আমি বলছি হ্যাং হয়ে গেছে তো। আচ্ছা দেখো এখানে আমি দিয়েছি এই যে একা অ্যালুমিনিয়াম যেটা গ্যালিয়াম, ঠিক আছে, এবং পরে দেখো আবার দিয়েছি একা সিলিকন যেটা জার্মেনিয়াম, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের এটা কিন্তু আসে। এবার বলতে পারি যে তাহলে বলতে যে যেহেতু একে জনক বলা হচ্ছে, একে যেহেতু জনক বলা হচ্ছে, তাহলে এর যে পর্যায় সারণীটা কেন অ্যাকসেপ্টেবল হলো না, এর পর্যায় সারণীটা কেন অ্যাকসেপ্টেবল হলো না? দেখো তোমরা, আমি এখানে ওনার আমি মানে যে উনি যে আবিষ্কার করেছিল পিরিয়ডিক টেবিল বা পিরিয়ডিক টেবিল যে তৈরি করেছিল, ওনার কিছু পজিশন বলি। দেখো উনি এই হাইড্রোজেনকে কোথায় রাখবে উনি সেটা বুঝতে পারছিল না, এই হাইড্রোজেনকে উনি কোথায় রাখবে সেটা উনি বুঝতে পারছিল না। হ্যাঁ, এইটা ওনার প্রথম ড্রব্যাক, ঠিক আছে। উনি বলেছিল, ওনার পর্যায় সারণী আমি আগে সংজ্ঞাটা আমি লিখেছি, দেখি তোমাদের পড়িয়ে দিই। তোমরা পড়লে বুঝতে পারবে উনি কী বলেছিল পর্যায় সারণীর সংজ্ঞায়। দেখো উনি বলেছিল যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম সমূহ, আমি জাস্ট এগুলো বোঝার জন্য, এটা কিন্তু এমসিকিউতে আসে না, তুমি জাস্ট বুঝলে কি, তুমি যদি এমসিকিউ তো অবশ্যই করবে, কিন্তু তুমি যদি বুঝে করো না, তুমি যেখান থেকে খুশি প্রশ্ন আসুক তুমি পেরে যাবে, তার জন্যই বোঝাচ্ছি। বলছে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মসমূহ উহাদের পারমাণবিক গুরুত্বের, হ্যাঁ, পর্যায়বৃত্ত আপেক্ষিক, মানে পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এদের কিন্তু এই ধর্মটা এরকম করে মানে পুনরাবৃত্তি হবে এরকম করে পুনরাবৃত্তি হবে, মানে পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানে মানে উনি তাহলে বলছে কি যে আমি মৌলগুলোকে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাতে দেখা যাবে যে একটা সময় আবার ওই ফিরে আসবে, মানে এরকম করে সাজাচ্ছি পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাতে দেখা যাচ্ছে এখানে আবার এখান থেকে এইটা শেষে গেলে আবার দেখছি আবার নতুন যে মৌলটা আছে এরকম করে সাজাচ্ছি, ধরো এটা এ, এটা বি, এটা সি সাজালাম। এবার যে ই বসাতে যাচ্ছি, যে পারমাণবিক গুরুত্ব ডি এর থেকে বেশি বসাতে দেখছি যে ই এর ধর্মটা অনেকটা এর সঙ্গে সমান, তখন এ এরকম করে ডি এফ জি এইচের পর আবার যখন আই বসাতে যাচ্ছে আই এর দেখছি যে আই এরটা একটা ই এর সঙ্গে সমান, তারপরে দেখো জে এরটা আবার এর সঙ্গে সমান, কে এটা আবার জি এর সঙ্গে সমান, এলটা আবার এইচের সঙ্গে, এরকম করে উনি বলেছিলেন পারমাণবিক গুরুত্ব বাড়াতে বাড়াতে এরকম করে বসাতে হবে। কিন্তু ওনার যে পর্যায় সারণীতে যাচ্ছি, দেখো উনি হিসেবে মতো পারমাণবিক গুরুত্ব বাড়াতে হবে, দেখো এখানে আর্গনটাকে উনি আগে বসিয়েছে, হিসেবে মতো আর্গন তো পারমাণবিক গুরুত্ব বেশি, এই আর্গনের পটাশিয়ামের থেকে বেশি, তাহলে পটাশিয়ামকে আগে হওয়া দরকার ছিল, আর্গনটা পেছনে হওয়া দরকার ছিল। উনি কিন্তু সেটা করেনি, উনি কী করেছে দেখো আর্গনকে আগে বসিয়ে দিয়েছে, পটাশিয়ামকে পরে বসিয়ে দিয়েছে। এইটা কিন্তু ওনার একটা ড্রব্যাক, উনি বলতে পারেনি যে কেন আর্গনকে আগে বসাচ্ছি, কেন আপনার কেন হলো এখানে হলো পটাশিয়ামকে পরে বসাবো। উনি কিন্তু এর সঠিক তথ্য যে কী কারণে বসালাম এটা কিন্তু উনি দিতে পারেনি। এরকম শুধু একটা জায়গায় না, উনি আরও 2-3টে জায়গায় এরকম করেছে, আমি তোমাদের সুন্দর করে বোঝাচ্ছি। দেখো তোমরা দেখাচ্ছি, দেখো একটু দেখলে বুঝতে পারবা। দেখো নিকেলের দেখো 58.7, আর কোবাল্টের দেখো 58.9। দেখো কৃষি মতো কোবাল্ট পেছনে যাওয়া দরকার ছিল, নিকেলটা আগে আসা দরকার ছিল, উনি বলতে পারেনি কেন হবে। আরও 2-3টে জায়গা দেখাচ্ছি এই ড্রব্যাকগুলোর জন্য, আরও ড্রব্যাক আরও 2-3টে জায়গা দেখাচ্ছি যদি থাকে এখানে। আচ্ছা দেখো এখানে এইটারটা দেখো 231, 232 তো পেছনে যাওয়ার কাছে, 231টা আগে আসা দরকার ছিল, উনি কিন্তু বলতে পারেনি। আচ্ছা আর একটা ড্রব্যাক দেখাচ্ছি তোমাদের, এই ড্রব্যাকগুলোর জন্য কিন্তু উনি কিন্তু অনেকটাই ক্লিয়ার করে দিয়ে গেছিলো ধারণাটা। উনি দেখো এই 8 নম্বর গ্রুপে উনি দেখো এখানে দেখো লোহা মানে আয়রন বা ফেরাস, কোবাল্ট, নিকেল এগুলোকে একসঙ্গে রেখেছিল। কেন একসঙ্গে থাকবে? এদের যদি মানে এদের কী কারণে একসঙ্গে থাকবে উনি সেটাও বলতে পারেনি, ঠিক আছে। এই ড্রব্যাকগুলো কিন্তু খুবই মানে চিন্তার ব্যাপার যে কী করবে সেগুলো বলতে পারেনি বলে এর কিন্তু পর্যায় সারণীটা পুরোপুরি অ্যাকসেপ্টেবল হয়নি, কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্য ছিল এই মেন্ডেলিভের পর্যায় সারণী। মেন্ডেলিভের পর্যায় সারণীর মধ্যে গুরুত্বপূর্ণ কী কী দেখো আমি একটু বলে দিই, এইটা দিয়ে আসতে পারে। মেন্ডেলিভের প্রথম পর্যায়কে বলে, প্রথম পর্যায় অতি হ্রাস পর্যায়, ভেরি শর্ট পিরিয়ড বলে, এই প্রথম পর্যায়ে ভেরি শর্ট পিরিয়ড। হ্যাঁ, সেকেন্ডটাকে বলে বুঝলে, সেকেন্ডটাকে বলে ফার্স্ট শর্ট পিরিয়ড, এটাকে বলে ফার্স্ট শর্ট পিরিয়ড, বা হ্যাঁ বাংলায় যদি বলি সেটা বলে প্রথম হ্রাস পর্যায়, ঠিক আছে, প্রথম হ্রাস পর্যায়। তৃতীয় মানে এইটাকে বলেছিল যে এটাকে বলেছিল দ্বিতীয় হ্রাস পর্যায় বা সেকেন্ড শর্ট পিরিয়ড। চতুর্থটাকে বলেছিল প্রথম দীর্ঘ, চতুর্থ মানে দেখো অনেকটা বড়, তা প্রথম দীর্ঘ পিরিয়ড বা ফার্স্ট লং পিরিয়ড চতুর্থ। পঞ্চমটাকে বলেছিল কি, পঞ্চম মানে এই যে পঞ্চমটাকে বলেছিল কিন্তু ওরা যে দ্বিতীয় বা সেকেন্ড লার্জ পিরিয়ড, এবং ষষ্ঠটাকে বলেছিল, দেখো ষষ্ঠগুলো অনেক কিছু আসে, এইটাকে বলেছিল যে অতি দীর্ঘ পিরিয়ড, ঠিক আছে, এবং লাস্টেরটাকে বলে অসম্পূর্ণ পর্যায়। এটা কিন্তু আসতে পারে অসম্পূর্ণ পর্যায়, মেনলি অসম্পূর্ণ পর্যায় কোনটা সেটা হলো সপ্তম, এটা কিন্তু আসতে পারে। আমি তোমাদের এমসিকিউ যে কী কী ধরনের আসতে পারে সেগুলো আমি কিন্তু বলে দিচ্ছি।
দেখো এখান থেকে বলে দিলাম যে এই টাইপের এমসিকিউ আসতে পারে। তাহলে মেন্ডেলিভের পর্যায়ে মোটামুটি বলে ফেললাম। এবার চলে আসি আধুনিক পর্যায়। এই আধুনিক পর্যায় সারণী কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীর মতো শুধু একটা জায়গায় একটুখানি চেঞ্জ আনে আধুনিক পর্যায় সারণীতে। মেন্ডেলিভ যেটা বলেছিল যে পারমাণবিক গুরুত্ব বলেছিল যে পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে মানে ধর্মটা পর্যাবৃত্ত হবে। কিন্তু আধুনিক পর্যায় সারণীতে বলে পারমাণবিক গুরুত্ব না, পারমাণবিক ক্রমাঙ্ক। পারমাণবিক ক্রমাঙ্ক মানে কি? পারমাণবিক ক্রমাঙ্ক মানে কি? প্রোটনের সংখ্যা। প্রোটনের সংখ্যা। হ্যাঁ, প্রোটনের সংখ্যা। কোনো যদি মৌল এ হয় তাকে জেড দিয়ে, জেড এখানে এ জেডটা কি? জেডটা হলো পারমাণবিক ক্রমাঙ্ক বোঝায়। এটা হলো ভর সংখ্যা বোঝায়। জেডটা পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, বা এখানে প্রোটন ইলেকট্রন সমান হয় বা ইলেকট্রন সংখ্যাও বোঝায়। আর এটা কি? এটা হলো প্রোটন আর নিউটনের যোগফল। প্রোটন নিউটনের যোগফলকে আমরা ভর সংখ্যা এ দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, প্রোটন আর নিউটনের যোগফল এ মানে ভর সংখ্যা। কোনো যদি ধরো এরম হয় যে এটাকে যদি বোঝাই তাহলে এরম করে বোঝাতে হবে। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদের, তাহলে একটু তোমাদের আরও ক্লিয়ার হবে। তোমাদের ধরো একটু ক্লিয়ার হবে। ধরো আমি এখানে কার্বন দিয়ে বোঝাই। দেখো কার্বনের কি বলি, কার্বন দিয়ে বোঝালে তোমরা বুঝতে পারো। দেখো কার্বন, সবাই কার্বনকে চেনো, সি। কার্বনের কী আছে? কার্বনের 6টা, আমরা জানি কার্বন কোথায় আছে। কার্বনে দেখো, যদি আমি সূত্র বলো, একটা সূত্র আছে 20খানা মৌল মনে রাখা। হিলি, বেবো, কানা, অক্সো, ফ্লুনিনা, ম্যাগাল, সেপিয়া, সকলো আর ককা। এরকম 20খানা মনে রাখা যায়। এবং কার্বন 6 আসছে, তাহলে 6টা ইলেকট্রন মানে 6টা হলো প্রোটন থাকবে। তাহলে এখানে প্রোটন সঙ্গে 6। আচ্ছা, তাহলে প্রোটনও 6টা, যদি এখানে প্রোটনও 6টা হবে। আর ওদের কার্বনের সংখ্যাও 6টা, নিউটন সংখ্যাও 6টা, তাহলে এখানে 12। তাহলে মোট কার্বনের ভর সংখ্যা 12। আর এরকম করে লিখতে হয়। ঠিক আছে, এটা বোঝার জন্য। এটা হলো প্রোটন সংখ্যা, এটা হলো ভর সংখ্যা। তা আধুনিক পর্যায় সারণী কিন্তু বলেছিল যে পারমাণবিক গুরুত্ব না, এই পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এদের ধর্মের কিন্তু পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটবে। ঠিক আছে, ওখানে বলছিল পারমাণবিক গুরুত্ব, এটা কিন্তু মানে এমসিকিউ দিয়ে দিতে পারে পারমাণবিক গুরুত্ব না পারমাণবিক ক্রমাঙ্ক। তখন কিন্তু বলা হতো পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, এরকম করে বুঝতে হবে, পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। এইবার দেখো এইখানেও কিন্তু পর্যায় ছিল 7টা, কিন্তু শ্রেণী আগেরটা ছিল 8টা। এটা কিন্তু হয়ে গেল 18টা। শ্রেণী ছিল 8টা, এটা 18টা। কেন 8টা আর 18টা হয়ে গেল একটু বুঝলে বুঝতে পারবে। এখানে যেরকম দেয়নি, এখানে অনেকটা ভালো করে, এখানে উনি আবার ভাগ করেছিল, এ বি সি করে ভাগ করেছিল। ঠিক আছে, এই দেখো সম্মত করেছে। দেখো এই যে এইটা এখানে বোঝা যাচ্ছে না, এইটাকে এ দেখো একই গ্রুপের মধ্যে 2খানা মৌল রেখেছে, এ বি। এরকম এইগুলোকে যখন ভাগ করে, যখন এরকম এইগুলো তো এ বি এরকম করে ভাগ করেছে, কিন্তু আসলে তো একই মানে একই শ্রেণীতে 2টো মৌল কখনো থাকতে পারে না। সেটা তাহলে তখন যখন আধুনিক পর্যায়ে যখন পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো, তাহলে সবাইকে আলাদা দিতে হবে। তার কিন্তু সরি, তাই ওটা বেড়ে কিন্তু 18টা হয়ে গেল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আধুনিক পর্যায়ের সঙ্গে কিন্তু 7টা পর্যায় আর 18টা শ্রেণী আছে। 7টা পর্যায়, 18টা শ্রেণী। এবার বলি, আধুনিক পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী 4টে ব্লকে ভাগ করেছে। 4টে ব্লকে, 4টে ব্লকে বলি, 4টে ব্লক। এই দেখো, এটা আধুনিক পর্যায় সারণী। দেখুন এখানে 18খানা কি শ্রেণী আছে। আর পর্যায় 1 2 3 4 5 6 7, 7টা আছে। এবার এই তার নিচে যেটা আছে, এইটা কিন্তু বলেছি কোথায় ঢুকবে। এইটা হলো এখানে দেখো, এই যে এখানে দেখো, এখানে 56 পর কিন্তু দেখো 57 থেকে 58 লেখা। তোমরা যদি দেখতে নাও, আমি জুম করছি, দাঁড়াও। এ দেখো, তোমরা এবার দেখতে হবে তোমরা। এ দেখো 56 পর দেখো 57 থেকে 71 লেখা। আবার দেখো এখানে 88 পর দেখো 89 থেকে 103 লেখা। মানে বলতে চাইছি যে এই যে এখানে দেখো 56, এ দেখো এখানে 56, আর এখানে দেখো 71। মানে এইটাই, এই পুরো নিচের এই যে সিরিজটাই কিন্তু এইখানে ঢোকানো আছে। এই যে নিচের যে সিরিজটা আছে, যে এই সিরিজটা এটা কিন্তু এর মধ্যে, এই প্রথমের সিরিজটা এর মধ্যে ঢোকানো, এবং এই সিরিজটার মধ্যে এতগুলো মৌল আছে। মোট এখানে 28টা মৌল আছে, কিন্তু এটা ঢোকানো আছে। সবাই ভেবে এটা আলাদা কোনো পর্যায়। ঠিক আছে, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা বোঝা একটুখানি। দেখো এই ইলেকট্রন বিন্যাস অনুযায়ী কী হয়েছে, এই আধুনিক পর্যায়সারণীকে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এই আধুনিক পর্যায়সারণীকে 4টে ব্লকে ভাগ করেছে। 4টে কি বললাম? 4টে ব্লক। এই 1 আর 2 ব্লক নিয়ে হয় এস ব্লক। কেন ব্লক আমি বলে দিচ্ছি, দাঁড়াও। এস বি এলো, দাঁড়াও, বারবার নিচে চলে আসছে।
এস ব্লক, আমি একটু লিখছি, 1 আর 2 নিয়ে হচ্ছিল এস ব্লক। ঠিক আছে, বুঝতে পারলে? এস ব্লক কেন হচ্ছে তাও বলেছি, কেন এই ব্লকে ভাঙছে কী হচ্ছে বলে দিচ্ছি। আর এস ব্লক হয়ে গেল। এবার আসছিল এসের পর পি ব্লক। পি ব্লক হলো 13 থেকে 18, 13 থেকে 18 যেটা, সেটা হলো পি ব্লক। ঠিক আছে, বুঝতে পারলে? 13 থেকে 18 কী বললাম? পি ব্লক। কেন আবারও তোমরা ইসে করো না, চিন্তা করো না, আমি বলে দিচ্ছি কেন ওটা পি ব্লক বলছি, কেন ওটা এস ব্লক বলছি, সবাই বলবো, তোমাদের কোনো চিন্তা নেই। এবং তাহলে 1 থেকে 2 বললাম, 13 থেকে 18 বললাম, তাহলে মাঝখানে 3 থেকে 12 কোথায় গেলো? 3 থেকে 12 হলো ডি ব্লক। হ্যাঁ, এবার বলে ডি ব্লক কোনটা, কিন্তু আমি একটু পজিশনিতে বোঝালে বুঝতে পারবে। আচ্ছা, এবার দেখো, 1 আর 2 এস ব্লক, এটা 1 নম্বর, এখানে 1 আর 2 কি, মানে আমি শ্রেণীতে বোঝাচ্ছি, 1 থেকে 2 শ্রেণী, এই যে দুটো, তোমরা ওটা লিখে নিও, এই যে এই দুটো এস ব্লক। এবং এ দেখো 13 থেকে 18 এটা হচ্ছে পি ব্লক, আমি পি দিয়ে লিখছি, এটা এস। আর 3 দেখো 3 শ্রেণী থেকে 12 এটা ডি ব্লক। তাহলে বললেন তাহলে এইটা কি ব্লক নিচে? অবশ্যই এটা হলো এফ ব্লক, এফ ব্লক। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এস ব্লক কোনটা, ডি ব্লক কোনটা, পি ব্লক কোনটা, এফ ব্লক কোনটা। এস ব্লক কেন বলছি আমি তোমাকে লিখে দিয়েছি, তোমরা লেখাটা দেখলে বুঝতে পারবে। দেখো, দেখো বলেছে যে কোনো মৌলের ইলেকট্রন যদি এস কক্ষে, মানে সর্বশেষ ইলেকট্রন যদি এস কক্ষে থাকে, কোনো মৌলের ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন যদি এস কক্ষে থাকে, তখন এস ব্লকের মধ্যে ওটা পড়ে। যদি ডি কক্ষে থাকে, ওটা ডি ব্লকের মধ্যে পড়ে। যদি ওটা পি কক্ষে থাকে, তাহলে ওটা পি ব্লকের মধ্যে পড়ে। যদি ওটা এফ কক্ষের মধ্যে থাকে, সেটা হলো এফ ব্লকের মধ্যে পড়ে। বলে এসপিডি, এগুলো জিনিসটা কি? এসপিডি জিনিসটা হলো, এগুলো তোমাদের বোঝাতে গেলে মানে পারমাণবিক গঠন বোঝাতে হবে। পারমাণবিক গঠন মানে পরমাণুর গঠন বোঝাতে হবে, সেগুলো তোমাদের অতটা বুঝতে হবে না। আমি শুধু বলে দিই, পরমাণুর কতগুলো কোয়ান্টাম সংখ্যা আছে। হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা, যেমন তোমরা সবাই জানো 2n স্কোয়ার দিয়ে তোমরা মনে হয় ইলেকট্রনের সংখ্যা। এখানে এই যে এনটা হলো, হ্যাঁ, কোয়ান্টাম নাম্বার, যেটা 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, হ্যাঁ, এরকম করে আছে। এরপরে একটা অ্যাজিমুথাল নাম্বার আসে, হ্যাঁ, যেটা হলো এল। এল এর মান এবার বলে দিচ্ছি। তার আগে আমি একটুখানি বলে দিই, একটুখানি টাফ ব্যাপার। ধরো এই যে ইলেকট্রন, ধরো এখানে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন তো ঘুরছে এরকম করে, আমি দুটো কক্ষ দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবে। ইলেকট্রন তো ঘুরছে, ধরো এইটাকে কেন্দ্র করে, বা এখানে এরকম করে। তা ইলেকট্রনগুলো যেমন হচ্ছে, ইলেকট্রনটা মেঘের মতো। তাই ইলেকট্রনগুলো কোন কক্ষপথের মধ্যে, কক্ষক বলে, কোন কক্ষক আছে, এটা বোঝাতে গেলে অনেক ব্যাপার আছে। এগুলো যদি তোমাকে বলে, মাথার উপর দিয়ে একটু বেরিয়ে যাবে। তোমরা যদি পুরো ডিটেলস চাও আমি বলে দিতে পারি, কিন্তু এটা পর্যালোচনা থেকে বেরিয়ে যাবে। আমি ওই মনে রাখবে শুধু এস কক্ষ, এগুলো হলো একটু কিরম করে, আমি তাও একটু বলার চেষ্টা করছি। ধরো ইলেকট্রনগুলো অনেক শক্তি স্তর থাকে। এস আমরা কি জানি? আমরা জানি যে ধরো এই এটা নিউক্লিয়াস, এরপরে দুটো কক্ষ ঘুরছে। তাই এখানে আমরা জানি যেটা, এটা হলো কে = 1। এই 1 নম্বর কক্ষ, এই 1 নম্বর কক্ষের মধ্যে দুটো ইলেকট্রনের মধ্যে আবার এই কক্ষের মধ্যে আবার একটা ঘর আছে, এটা কক্ষক বলে, ওটাকে 1s ঘর বলে। এরকম করে যদি ইলেকট্রন আরও বেড়ে যায়, যদি 2 নম্বর কক্ষে যায়, তখন ওটাকে 2s ঘর বলে। ঠিক আছে, 2s ঘরের মধ্যে আবার ভাগ আছে, 2s ঘর, এই 2 নম্বর কক্ষপথটা, ধর 1 নম্বর কক্ষপথে কোনো ভাগ নেই, এটা 1 নম্বর কক্ষপথ, এর একটাই ভাগ, সেটা হলো 1s। আর এর আবার দুটো কক্ষপথ, মানে যখন এটা এই এল যখন এটা 2, কে যখন 1, তখন একটাই কক্ষের মধ্যে কক্ষক, মানে বড় বাড়ির মধ্যে একটা ছোট ঘর। এবার এই যখন এল যখন 2, তখন ওটা দুটো কক্ষক আছে, একটা 2s আর 2p। ওই পি মানে হলো একটা কক্ষক, ওই কক্ষকের মধ্যে যখন ইলেকট্রন ঢুকবে, এই কক্ষকের মধ্যে ইলেকট্রন ঢুকবে, তখন ওটা হলো পি ব্লকের মধ্যে চলে যাবে। আবার এখানে যদি এস, মানে এস কক্ষকে যখন, মানে তোমার একটা বড় বাড়ি বানিয়েছো, ধরো এরকম তোমার একটা বড় বাড়ি বানিয়েছো, ঠিক আছে, আমি এটা ভালো করে বুঝবে এরকম করে, আমি একটু বোঝাই তাহলে আর বুঝবে। ধরো একটা বাড়ি বানিয়েছে, তোমার বাড়ির পাশে একজন বাড়ি বানিয়েছে, এর একটাই ঘর, এই গরিব একটাই ঘর। ধরো আর একটা বাড়ি বানিয়েছে, একটু বড় হলে আবার অসুবিধা আছে, তাহলে তোমরা বুঝতে পারবে না। একটা ঘর বানিয়েছে, ধর একটু বেশি টাকা কামায়, একটু বড় দুখানা ঘর বানিয়েছে, একটা নিজে থাকবে, একটা ছেলে মেয়ে থাকবে। তারপরে যাচ্ছে সে আবার বলছে কি, না ভাই আমার আত্মীয় প্রচুর আছে, প্রচুর আমার আত্মীয় আছে, আত্মীয় সে থাকবে এখানে, সে নিজে একটা থাকছে,
ছেলে মেয়ে থাকছে, আত্মীয় এসে থাকছে, এরকম করে। এবার এ বলছে তো আত্মীয়, আমি তো ভাড়া দেবো, আমি ভাড়া দেবো, বিভিন্ন জায়গায় ভাড়া দেবো, সবাইকে নিয়ে আসবো। সে বললো আমি অনেকগুলো ঘর বানাবো, এরকম করে। মানে এরকম, এগুলো হলো কক্ষ, এটা বাড়ি, বাড়ির মধ্যে ভেতরে ছোটো ঘর, বাড়ির ভেতরে যখন ঘর ওইগুলো এরকমই ঠিক ব্যাপার। এটা ধরো 1S, এটা ধরো 2S, দুখানা ঘর, 2P, এরকম করে। এটা ধরো 3S, যেমন 3 নম্বর কক্ষে যাচ্ছে, এটা 3P, তারপর 3D হয়, হ্যাঁ, এরকম করা হয়। এবার দেখো বলে স্যার এখানে তো 2D হয় না কেন? সবসময় রাখবে প্রথমে S দিয়ে শুরু হয়, তারপর পি 2 নম্বরে, পি হলো 2 নম্বরে আসে, ডি হলো 3 নম্বরে আসে, 3-এর আগে ডি আসতে পারে না। এফ আবার 4-এ আসে, তাহলে এখানে 4S, হ্যাঁ, এটা 4P, হ্যাঁ, এটা হলো 4D, 4F। এই যে ধরো কোনো কক্ষে এসে ঢুকছে, তারা কিন্তু এস ব্লকে থাকবে। কোনো ইলেকট্রন পি ব্লকে যখন ঢুকবে তখন তার পি ব্লকে থাকবে, কোনো ইলেকট্রন ডি ব্লকে থাকবে ডি ব্লকে থাকবে, কোনো ইলেকট্রন এফ ব্লকে ঢুকবে এফ, মানে এফ ব্লকে, এফ কক্ষকে ঢুকবে, এফ কক্ষকে ঢুকবে এখন সে এফ ব্লকে থাকবে, এরকম করে। এটা আরও ডিটেলস আছে, আরও কিছু আছে যেটা আমি এখন বললে তোমরা মাথা ঘুরিয়ে যাবে। শুধু এটুকু নেবো, ঘরের ভেতরে ঘর থাকে, ওই ঘর অনুযায়ী ইলেকট্রন, ধরো একটা লোকের সাথে থাকবে, ওই লোকটা এসে, ধরো আমরা কি জানি শুধু KLMNOPটা জানি, যে এই 1 নম্বর কক্ষ, 2 নম্বর কক্ষ, 3 নম্বর কক্ষ। ওই 1 নম্বর কক্ষের মধ্যে ভেতরে ঘর আছে, 2 নম্বর কক্ষের মধ্যে 2টো ঘর আছে, 3 নম্বর কক্ষের মধ্যে ওরকম ঘর আছে। ওরকম ঘরগুলোর মধ্যে এসে ঢুকবে না, পিতে ঢুকবে না, ডিতে ঢুকবে, ওরকম করে বুঝে এরকম করে করা হয়। ঠিক আছে, তোমরা যদি চাও আমি এটাকে আরও ডিটেলসে ভালো করে বলতে পারি, তোমরা শুধু এটুকুনি মনে রাখো। একটু জটিল হয়ে যাবে ব্যাপারটা বোঝাতে গেলে, শুধু এটুকুনি মনে রাখো। আচ্ছা, এবার যদি এ ব্লকে, এটাতে তোমাদের MCQ আসে যে এফ ব্লকে যে সেটা আছে, এ ব্লকে 58 থেকে 71, এটা মনে রাখতে হবে, 58 থেকে 71 কিন্তু এফ ব্লক। হ্যাঁ, এফ ব্লকে 58 থেকে 71 হয়, যেটাকে বলে, হ্যাঁ, ল্যান্থেনাইট। যেটা এটা মনে রাখতে হবে যে এফ ব্লকের ল্যান্থেনাইট গ্রুপ বলে। কি বললাম? ল্যান্থেনাইট, এটা মনে রাখবে সবাই, ল্যান্থেনাইট গ্রুপ বলে। এবং এইটাও তোমরা মনে রাখো যে কোথা থেকে এই ল্যান্থেনাইট গ্রুপ, মানে এফ ব্লকের, এ ব্লক তো দুটো আছে। এ ব্লকের যে প্রথম যে এটা ল্যান্থেনাইট, যেটাকে দেখো এই যে ল্যান্থেনাইট, এটা মনে রাখবে প্রথমটাকে ল্যান্থেনাইট গ্রুপ, হ্যাঁ, ল্যান্থেনাইট। এই ল্যান্থেনাইট গ্রুপের মধ্যে তোমার কিন্তু যেটা শুরু হচ্ছে এল মানে ল্যান্থেনিয়াম, LAN, ল্যান্থেনিয়াম দিয়ে শুরু হবে, যেটার ইসে হলো ল্যান্থেনিয়াম দিয়ে শুরু হবে, এবং কি, এবং এটা হলো লুটিয়াম দিয়ে শেষ হবে। এটা মনে রাখবে, লুটিয়াম, লুট গয়া, এ তো লুট গয়া মানে লুটিয়াম, লুট গয়া। ল্যান্থেনিয়াম দিয়ে শুরু হলো, লুটিয়াম মানে লুট সব লুটিয়ে দিয়েছে, শেষ হয়ে গেছে, তাই শেষ হয়ে গেছে। এইটা আরেকটা জিনিস মনে রাখবে, এটা 3 নম্বর গ্রুপ, এটা আসতে পারে। ল্যান্থেনাইট গ্রুপটা কোথা থেকে শুরু? 3 নম্বর গ্রুপ, এবং 4 নম্বর এবং 6 নম্বর পিরিয়ড। ঠিক আছে, বলতো 6 নম্বর পিরিয়ডটা কি? 3 নম্বর গ্রুপ, এটা বোঝাচ্ছি 3 নম্বর গ্রুপ 6 নম্বর পিরিয়ড কেন বললাম। এ দেখো, এই ল্যান্থেনিয়াম 3 নম্বর গ্রুপে, আর 6 নম্বর পিরিয়ড 1 2 3 4 5 6, এটা কিন্তু আসে। ল্যান্থেনিয়াম মানে বলতে পারবে যে পর্যায়সারণী কোথায় আছে, তবে 3 নম্বর গ্রুপ আর 6 নম্বর পিরিয়ড, এরকম করে দিয়ে পেয়েছো যে 3 নম্বর গ্রুপ 5 নম্বর পিরিয়ড, বা 4 নম্বর গ্রুপ 6 নম্বর পিরিয়ড। তোমাদের কিন্তু তখন MCQ দেবে, তোমাদের দেখাতে হবে। এবং এরপরটা অ্যাক্টিনিয়াম গ্রুপ, এই যে এটা অ্যাক্টিনিয়াম, এই অ্যাক্টিনিয়াম গ্রুপ দেখো 3 নম্বর গ্রুপ 7 নম্বর পিরিয়ড। এটা শুরু হচ্ছে অ্যাক্টিনিয়াম দিয়ে, হ্যাঁ, এটাকে বলে অ্যান্থেনাইট গ্রুপ। এই যে আমি এটাও লিখে দিচ্ছি, দেখো অ্যাক্টিনিয়াম মৌল, অ্যাক্টিনাইট মৌল, যেগুলো এগুলো সবকটাই তেজস্ক্রিয় মৌল, কিন্তু এটা মনে রাখতে হবে, এগুলো সবকটাই তেজস্ক্রিয় মৌল। এবং এটা শুরু হচ্ছে কি অ্যাক্টিনাইট দিয়ে, অ্যাক্টিনিয়াম, আমি একটু ভুল বললাম, অ্যাক্টিনাইট না, অ্যাক্টিনাইট তো হলো সেটার নাম। আর এটা শেষ হচ্ছে লুটিয়াম দিয়ে, না এটা লুটিয়াম না, ওটা তো লুটিয়াম দিয়ে শেষ হচ্ছে, এটা শেষ হচ্ছে হলো লুরেসিয়াম, এটা লুরেশিয়াম। হ্যাঁ, আগেরটা বললাম যে লুটে গেছে, তাই লুটিয়াম, লুটিয়ে দিয়েছে, সব লুটিয়ে দিয়েছে। হ্যাঁ, ল্যান্থেনাইট দিয়ে শুরু হচ্ছে, লুটিয়ে দিয়েছে সব, তাই। আর এটা শুরু হচ্ছে অ্যাক্টিনাইট, তো প্রথমটা সব মনে থাকবে, কারণ অ্যাক্টিনাইট গ্রুপ অ্যাক্টিনিয়াম দিয়ে শুরু হবে, অ্যাক্টিনিয়াম। আর এটা হলো লোরেশিয়াম, দেখো লো মানে নিচে আস্তে আস্তে কমে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাই লোরেশিয়াম মনে রাখবে। ঠিক আছে, এটাও তো বলে দিলাম। এটাও বলে দেবে, এটা 90 থেকে 103, আর এটা হলো 58 থেকে 71, এটা মনে রাখবে, 58 থেকে 71, 90 থেকে 103। ঠিক আছে, এইটা কিন্তু লাগবে। আর এটাও বলে দিলাম যে এটা কত নম্বর পর্যায়ে, কত নম্বর শ্রেণীতে এটা আসে। আচ্ছা, তোমাদের এবার বলে দেখি, এই যেখানে এখান থেকে এটা পর্যায় সারণী দেখলে ভালো বুঝবে। এই 13 নম্বর গ্রুপকে বলে উভয়ধর্মী, মানে উভয়ধর্মী গ্রুপ কেন? এদের হলো মানে এরা হলো উভয়ধর্মী কেন বলছি আমি এটা,
এরা কিন্তু আম্লিক, এদের মধ্যে আম্লিক ধর্ম দেখা যায়, আবার ক্ষারীয় ধর্ম দেখা যায়, তাই এদের উভয়ধর্মী গ্রুপ বলে, ঠিক আছে। হ্যাঁ, এবং 14 নম্বরে ওরকম কোনো নাম নেই, 14 নম্বর গ্রুপের কোনো নাম নেই, কিন্তু 15 নম্বর গ্রুপের নাম আছে। 15 নম্বর গ্রুপ দেখো, 15 নম্বর গ্রুপটা ইম্পর্টেন্ট। এখানে কিন্তু 15 নম্বর গ্রুপে দেখো এই নাইট্রোজেন আর পটাশিয়াম, হ্যাঁ, নাইট্রোজেন আর ফসফরাস, এরা কিন্তু অধাতব। আবার দেখো এবং আরেকটা এই ধাতুটা, এটা হলো ধাতব, এই মৌলটা কিন্তু ধাতব, ঠিক আছে। আবার দেখো এটা হলো আর্সেনিক আর এটা হলো অ্যান্টিমনি। আর্সেনিক অ্যান্টিমনি কিন্তু ধাতুকল্প। আর্সেনিক কোনটা, যেটা হলো AS, আর অ্যান্টিমনি কি, অ্যান্টিমনি হলো SB। এটা সংকেত মনে রাখবে, এটা কিন্তু ধাতুকল্প। তাহলে এই 15 নম্বর গ্রুপে কিন্তু প্রত্যেক ধরনের মৌল দেখা যায়, অধাতু, ধাতব এবং ধাতুকল্প সবকটাই দেখা যায়। এবং 16 নম্বর গ্রুপকে বলে চ্যালকোজেন গ্রুপ, ঠিক আছে। 16 নম্বর গ্রুপকে কী বলে, চ্যালকোজেন গ্রুপ, ঠিক আছে। এবং 17 নম্বর গ্রুপকে বলে হ্যালোজেন গ্রুপ। 17 নম্বর গ্রুপকে কী বলে, হ্যালোজেন গ্রুপ। কেন, এখানে যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো প্রায় ওই সমুদ্র থেকে উৎপন্ন হচ্ছে, ওখানে সমুদ্র থেকে উৎপন্ন হয় বলে এইখানে কিন্তু হ্যালোজেন গ্রুপ বলে। আমি কিন্তু সবকটা এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এ দেখো 13 নম্বর গ্রুপে উভয়ধর্মী মৌল পাওয়া যায়। 15 নম্বর গ্রুপে কিন্তু ধাতু বলে দেখে, ধাতু এখানে BI, এবং অধাতু নাইট্রোজেন ও ফসফরাস, ধাতুকল্প আর্সেনিক ও অ্যান্টিমনি এবং দেখা যায়। এবং 16 নম্বর চ্যালকোজেন গ্রুপ এবং 17 নম্বরকে হ্যালোজেন গ্রুপ বলে, ঠিক আছে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, 1 নম্বর গ্রুপকে বলে, হ্যাঁ, অ্যালকাইল মেটাল গ্রুপ, এবং 2 নম্বরকে বলে অ্যালকাইন আর্থ মেটাল। এটা হলো অ্যালকাইন মেটাল গ্রুপ। 1 নম্বরটা কোনটা দেখিয়ে দিই, এই 1 নম্বরটা বলে অ্যালকাইন মেটাল গ্রুপ, আর এটা অ্যালকাইন আর্থ মেটাল। কী বললাম, অ্যালকাইন মেটাল গ্রুপ, এটা অ্যালকাইন আর্থ মেটাল। 2 নম্বরটা মনে থাকবে, আমি লিখে দিই সবকটা, তোমরা এখান থেকে দেখলেই সব বুঝতে পারবে, একটাও মিস করি। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আমি তুলে ধরেছি, অন্য কোনো মানে এক্সট্রা ইনফরমেশান দিইনি যেটা তোমাদের লাগবে না। তুমি এইটা পড়ে যাও, তারপরে MCQ সলভ করো, যদি আটকায় আমাকে বলবে, আমি বাজি রেখে বলতে পারি একটাও আটকাবে না। একটা দুটো এদিক ওদিক হতে পারে, কিন্তু বেশিরভাগই তুমি পারবে। তোমার পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। বাবা 40 মিনিট ভিডিও হয়ে গেছে, আচ্ছা। এবং তারপরে দেখো এবার চলে আসছি পর্যায় সারণীতে, হয়ে গেল। এবার পর্যায় সারণীর আয়তন দেখো, আমি লিখে দিচ্ছি পর্যায় সারণীর আয়তন কি, যত বাঁদিক থেকে ডান দিকে যাবে আয়তন কমবে, এবং যত উপর থেকে নিচে নামবে, হ্যাঁ, আয়তন কিন্তু বাড়বে। যত বাঁদিক থেকে ডান দিকে যাবে আয়তনটা আস্তে আস্তে কমতে থাকবে, আর যত উপর থেকে নিচে নামবে তত কিন্তু আয়তনটা আস্তে আস্তে কী হবে, বাড়বে। কেন হয়, আজকে কিন্তু আমি এইটুকুনি রাখবো, পরের ভিডিও বলছি, এটা বলে আমি বলেছি কেন অনেক বড় হয়ে যাবে। এবার দেখো কেন আয়তন যত বাঁদিক থেকে ডান দিকে যাবে তত আয়তনটা কেন কমবে, বুঝিয়ে দিই। ধরো যখন মানে একই পর্যায়ে, আমি বলে দিই একই পর্যায়ে কেন কমবে কেন বাড়বে। ধরো একই পর্যায়ে কেন কমবে কেন বাড়বে আমি বলে দিই। ওদের পর্যায় সারণীটা দেখে তোমরা যদি পারো পর্যায় সারণীটা খুলে নাও, তাহলে আমি মুখে বললে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। আচ্ছা, ধরো লিথিয়ামের 3টে ইলেকট্রন আছে, মানে একই পর্যায়ে। আচ্ছা, বেরিয়ামের দেখো 4টে, বোরনের দেখো হলো 5টা, ঠিক আছে, কার্বনের 6টা। এবার দেখো তাহলে প্রথম এখানে এটা ধরো নিউক্লিয়াস, এই একটা ধরো, এটা একটু দাঁড়াও, এটা হলো না রে, মুছবো কী করে, দাঁড়াও, হ্যাঁ, এটা নিউক্লিয়াস, এই ধরো এর একটা, হ্যাঁ, আর একটা ধরো গ্রুপ, ঠিক আছে, ভালো কথা। এবং এর দেখো এও তাই হবে, এ নিউক্লিয়াস, এই একটা, আমি এই দুটো দিয়ে বোঝাচ্ছি। দেখো এর এখানে 2টো ইলেকট্রন হবে, আর এখানে একটা ইলেকট্রন হবে, এর এখানে 2টো ইলেকট্রন, আর এখানে এর বাইরে 2টো ইলেকট্রন। এবার দেখো এখানে 3টে ইলেকট্রন, ধরো 3টে ইলেকট্রন আর 3টে প্রোটন আছে। এখানে দেখো 4টে ইলেকট্রন, 4টে প্রোটন। এখানে দেখো 5টা ইলেকট্রন, 5টা প্রোটন। এবার বলো কাদের মধ্যে শক্তি বেশি কাজ করবে, 3টে ইলেকট্রন 3টে প্রোটনের মধ্যে, না 4টে ইলেকট্রন 4টে প্রোটনের মধ্যে, নাকি 5টা ইলেকট্রন 5টা প্রোটনের মধ্যে? নিশ্চয় যত ইলেকট্রন প্রোটন বাড়বে, মানে একই জায়গার মধ্যে, আমি যদি একই জায়গার মধ্যে ধর 2টো পার্টিকেল এরকম এখানে পার্টিকেলগুলো রাখি, এই একই, কেন এই পর্যায়ে কক্ষপথ বাড়ছে না, এই পর্যায়ে কক্ষপথ বাড়ছে না, এই একই জায়গায় যদি এখানে যদি পজিটিভ সংখ্যা বাড়ে, এখানে যদি পজিটিভ চার্জ বাড়াই আর এখানে নেগেটিভ চার্জ বাড়ায়, তাহলে এরা একে অপরকে আকর্ষণ করে কাছে নিয়ে আসতে চাইবে, হ্যাঁ, যত বাড়বে তত। তাহলে আস্তে আস্তে এগুলো যত এদিকে যাচ্ছে দেখো একই কক্ষের মধ্যে ইলেকট্রন প্রোটন সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকছে। তোমাদের এই পর্যায় সারণী দেখালে বুঝতে পারবে। দেখো এই একই কক্ষপথ দেখো, এরকম এর 4টে, ঠিক আছে, এর 5টা, এর 6টা, কক্ষপথ তো একই থাকবে। কারণ কক্ষপথ একই থাকবে কেন, যে যতক্ষণ না
এই কক্ষপথ 8টা হচ্ছে ততক্ষণ তো অন্য 3 নম্বর কক্ষপথে যাচ্ছে না। হ্যাঁ, যতক্ষণ এই কক্ষপথে এটা যদি এখানে যদি লিথিয়ামের হয়, লিথিয়ামের তাহলে একটা, এটা যদি লিথিয়ামের না হয়, যদি এটা যদি ইসের হয়, লিথিয়ামের না হয়, যদি বেরিয়ামের হয়, বেরিয়ামের 4, তাহলে এখানে 2টো। আচ্ছা, তাহলে এখানে তাহলে 4টে পজিটিভ সংখ্যা হয়ে গেল। এবার যদি এটা বেরিয়ামের না হয়, যদি এটা ইসের হয়, এত কষ্ট করে বোঝাচ্ছি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। যদি বোরনের হয়, বোরন 5টা, তাহলে এখানে 1 2 3, তাহলে এখানেও 5, তাহলে এখানেও কোথায় গেল, যা হারিয়ে গেল। আচ্ছা, বোরনের যদি হয়, তাহলে এখানে এরকম করে 5টা পজিটিভ সংখ্যা, এখানে তাহলে 1 2, এখানে তো 1 2 3, তাহলে আর আকর্ষণ বল বাড়ছে। এটা যদি বোরনের, এটা কার্বনের হয়, তাহলে এখানে 6 যেত, তাহলে এখানে আরেকটা কার্বন বাড়তো। এখানে যদি কার্বনের না হয়, যদি এটা যদি এটা যদি নাইট্রোজেনের হতো, তাহলে নাইট্রোজেন 7, তাহলে এখানে 3টে 5টা আর 2টো বাড়তো, এখানে তাহলে 7 হয়ে যেত। এটা নাইট্রোজেন না হয়ে যদি অক্সিজেন হতো, অক্সিজেন থাকো এখানে 2টো, তাহলে এখানে 1 2 3 4 5 6টা হতো, এখানে তাহলে 8টা হয়ে যেত। নাইট্রোজেন, এটা যদি অক্সিজেন না, এটা যদি ফ্লুরিনের হতো, তাহলে এখানে 7টা হয়ে যেত। আর এখানে ধরো এখানে তাহলে কি 9টা প্লাস হয়ে যেত। তাহলে ফ্লুরিনে তো এখানে 2টো, আর বাইরের কক্ষে 7টা, 9টা, তাহলে 9খানা ইলেকট্রন, 9খানা হলো প্রোটন, প্রচুর আকর্ষণ করবে। এগুলো প্রচুর আকর্ষণ করবে, তাহলে আস্তে আস্তে ছোটো থাকবে না। এর জন্যই কিন্তু যত তুমি এদিক থেকে এদিকে যাবে, তত এইগুলো কমতে থাকবে। যত এগুলো এদিক থেকে এদিকে, তত এগুলো কমতে থাকবে। এবং যত ওপর থেকে নিচে নামবে, তত বাড়তে হবে। কেন? যত ওপর থেকে নিচে, তত একটা করে কক্ষপথ ইনক্লুড হবে। ওপর কক্ষপথ মানে এই ধরনের একটা, লিথিয়ামের না। এবার দেখো সোডিয়ামে যখন করবে, সোডিয়ামে দেবে এরকম করে একটা বেড়ে যাবে। কেন? প্রথমে 2টো, পরে 8টা, পরে একটা। দেখো একটা কক্ষপথ বেড়ে গেছে। এর কিন্তু কক্ষপথ প্রথমে 2টো ছিল, তারপরে দেখো 3টে হলো। এরপরে তুমি পটাশিয়ামে যাবে, পটাশিয়ামে 4টে হয়ে যাবে এরকম করে। কেন 4টে হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি, যদি দেখতে পারো ভালো। দেখো প্রথমে 2টো, পটাশিয়ামের সাধারণত 29 হয়, পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা 19, 2টো 4টে 10টার পর আবার 2টো, এই আবার আমরা 8টা, তাহলে কটা হলো 18টা, লাস্টে একটা পরে দেবো, লাস্টে দেখো একটা, তাহলে 1 2 3 4, তাহলে কক্ষপথ বেড়েছে। কক্ষপথ আস্তে যদি গোল করে কক্ষপথ বাড়াই, তাহলে সংখ্যা, তাহলে ইসে বেড়ে যাবে না, আয়তনটা বেড়ে যাবে না। তাই উপর থেকে নিচে নামলে কিন্তু তোমাদের আয়তন কিন্তু দিনকে দিন বৃদ্ধি পায়। মানে দিনকে দিন না, মানে উপর থেকে যত নিচে নামবে, আমি এটাই বলতে চাইছি, উপর থেকে যত নিচে নামবে আয়তন বাড়বে। আমি দেখো সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এবং উপর থেকে নিচে নামলে দেখো আয়তনটা বাড়বে, এবং যত এদিক থেকে যাবে আয়তনটা কমতে থাকবে। এবং তোমরা আরেকটা জিনিস বুঝেছি, দেখো মনে করো পজিটিভ চার্জ, যত পজিটিভ চার্জ বাড়বে, তত কিন্তু এর আয়তনটা কমতে থাকবে। ঠিক আছে? যত নেগেটিভ চার্জ বাড়বে, তত আয়তনটা বাড়তে থাকবে। কেন? নেগেটিভ চার্জ একে অপরকে বিকর্ষণ করে। এর জন্য কিন্তু ধরো এই ক্লোরিন, হ্যাঁ ক্লোরিনটা বোঝাচ্ছি, দেখি কত অনেক বড় হয়ে গেল। ক্লোরিন, দেখো ক্লোরিন এমনি আছে। ক্লোরিনের আমরা জানো, ক্লোরিনের কিন্তু এমনি হলো ক্লোরিনের 17 মানে 2 আর 10, বাইরের কক্ষে 7টা। এবার যখন বাইরে থেকে আরেকটা ইলেকট্রন দিয়ে দেবে, তাহলে 8টা ইলেকট্রন একে অপরকে বিকর্ষণ করার জন্য একটু মানে দূরে সরতে যাবে। দূরে সরলে এর আয়তনটা বেড়ে যাবে। তাহলে এই জন্য ক্লোরিনের থেকে ক্লোরিন নেগেটিভের কিন্তু আয়তনটা বেশি। এটাও কিন্তু পরীক্ষা আসে, বলো কার আয়তন বেশি, তখন তোমাকে অপশন দেবে, টিক দিতে হবে। আবার পজিটিভ চার্জ এখানে উল্টো হয়। ধরো Fe2+ নিলে আর Fe3+ নিলে, মানে এটা আয়রনের 3+। ধরো এখানে আয়রনের, ধরো এখানে আমি আয়রন বলেছি, আয়রনের ধরো এখানে তো আয়রনের সাধারণত 26 হয়। যখন 2টো ইলেকট্রন বেরিয়ে গেছে, এইখানে 26 আছে, পজিটিভ চার্জ 26 আছে, কিন্তু এইখানে ধরো 2টো ইলেকট্রন বেরিয়ে গেলে 24 হয়ে গেছে। তাহলে 24টা প্রোটন 24টা ইলেকট্রনকে টানছে। আবার তখন এই জায়গাটা, এইটার ক্ষেত্রে এটা 26টা প্রোটন 23টা ইলেকট্রনকে টানছে। এর বেশি টানবে না, মানে এর শক্তি বেশি, এর বেশি টানবে না, তাহলে এই আয়তনটা ছোট হয়ে যাবে। তার জন্য এর আয়তনটা কিন্তু ছোট হয়ে যায় এর থেকে। মনে থাকবে? আজ এইটুকুনি থাকুক, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আরও মানে এরপরে বোঝানো অনেক কিছু আছে, দেখো। এবং তারপরেই দেখো আর অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে, তুমি দেখে মাত্র লোক, আমি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ গুলো বুঝিয়েছি। এবং এখানে পর্যায় সারণী কিছু বোঝানোর আছে, এটাও একটা বোঝানোর জিনিস আছে, এটাও আমি লিখে রেখেছি, এটা আমি দেখেছি। এখানে অনেক কিছু আছে, এখানে এখনও তো মাত্র শুরু হলো, এখনও ইলেকট্রন অ্যাফিনিটি আছে। মানে দেখো এখানে আমি এইটুকুনি বুঝেছি। এরপর আছে যে হ্যাঁ আয়নাইজেশন এনার্জি আছে। তারপরে আয়নাইজেশন এনার্জি শেষ হলেই আমি কিন্তু এরপর ইলেকট্রন অ্যাফিনিটি করাবো। ইলেকট্রন অ্যাফিনিটির পর হলো ইলেকট্রোনেগেটিভিটি আছে, হ্যাঁ তারপরে ডায়াগোনাল রিলেশন আছে। তারপরে এইগুলো কোনটা প্রথম আর্টিফিশিয়াল এলিমেন্ট আবিষ্কৃত হয়েছে, কোন এলিমেন্টের কী নাম, কোনগুলো কোন গ্রুপের কোন নাম, কোন মৌলগুলোর কী নামে পরিচিত, এগুলো সব আছে। এগুলো কিন্তু আজকে অনেকটা বড় হয়ে গেলো, আমি এইটুকুনি থাকলো। তোমরা প্লিজ দেখো আমার ভিডিও ক্লাসটা, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এটুকুনি বলবো। ওকে, বাই।